শুভ সন্ধ্যা। আসলে যেভাবে শুরু করব ভেবেছিলাম শুরুর ফরম্যাটটা একটু বদলাতে হচ্ছে, কারণ একটু আগে অগ্নিমিত্রা ম্যাডাম ওই অ্যাকাউন্টের ট্রান্সফারের কথা বলেছিলেন। আমি একটু অগ্নিমিত্রা ম্যাডামকে বলবো যে এমনি 2016 সালের 8ই নভেম্বর, আপনি জানি না তখন আপনি বিজেপিতে ছিলেন কিনা, তো 2016 সালের 8ই নভেম্বর নোটবন্দি হয়েছিল। আমরা জানি যে 9 তারিখ ব্যাংক বন্ধ ছিল, 10 তারিখ থেকে ব্যাংকের সামনে এবং এটিএমের সামনে কীরকম লাইন ছিল সারা দেশের মানুষ মালুম পেয়েছিল। আমি খালি বলবো যে 2016 সালের 10ই নভেম্বর থেকে 14ই নভেম্বর এই 5 দিন গুজরাটের সমবায় ব্যাংকগুলোতে, যে সমবায় ব্যাংকের অন্যতম শীর্ষ কর্তারা অধিকাংশই বিজেপি নেতা, অমিত শাহর মতো নেতাও সেই সময় শীর্ষ পদে ছিলেন, কত কোটি টাকা ক্যাশ ট্রান্সফার হয়েছিল, ক্যাশ জমা পড়েছিল, সেই তথ্যটা আগে দেখে আসবেন। তারপরে যখন আপনি এর কথা দুর্নীতির কথা তুলবেন, অবশ্যই দুর্নীতির রেফারেন্স নিয়ে কথাগুলো তুলবেন। আমি বলছি আরও একটা সদ্য উদাহরণ দিই আপনাকে। আসামের কথা বললো একটু আগে হেমন্ত বিশ্ব শর্মার কথা সুমনদা বললেন যে কংগ্রেস অবশ্য এগুলোর কোনো দায় নেবে না, যে এতজন কংগ্রেস লিডারকে ভাঙিয়ে সারা ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তার করছে বিজেপি, কংগ্রেস হয়তো তার ভাগ নেবে না। কিন্তু এই হেমন্ত বিশ্ব শর্মার আসামে আপনার পিএম কিষাণ প্রকল্প, এই পিএম কিষাণ প্রকল্পে 567 কোটি টাকার ঘোটালা। এবং দুর্ভাগ্যের কথা, এগুলো তো খবরে আসে না, এগুলো নিয়ে আমরা আলোচনা করি না। এই দুর্নীতি নয়, এগুলো 72% ফেক। যারা উপভোক্তা তাদের 72% ফেক। এই হচ্ছে চরিত্র। আর পরের যে কথাটা আমি বলার চেষ্টা করতাম পরে, আমি সেটা আগেই বলছি, সেটা হচ্ছে দখল কথাটা। এই দখল কথাটাকে অগ্নিমিত্রা ম্যাডাম বারবার ধরে ব্যবহার করেছেন। দখল কাকে বলে, অ্যাকচুয়ালি গোটা দেশটা কিভাবে দখল করতে হয় বিজেপির কাছ থেকে শিখতে হবে। একটা ব্যাপারে আমি নিশ্চিন্ত, সুমনদাও নিশ্চয়ই নিশ্চিন্ত, যে এই কদিন আগে যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি যে রিটায়ার করলেন, রিটায়ার করার পরে গত কাল বা পরশু দিন তিনি বিবৃতি দিয়েছেন যে আমি পলিটিক্সে আসছি না। আমি নিশ্চিন্ত হয়েছি অনেকটা, যে কারণ সাধারণ মানুষের কাছে ওই একমাত্র বিচার ব্যবস্থাই ভরসা। তাই এই ধরনের মানুষগুলো এমপি এমএলএ বা অন্য কোনো পদের মোহ যদি না থাকে, তাহলে খুব স্বাভাবিকভাবে বিচার ব্যবস্থার কাছ থেকে আমরা সঠিক বিচার পাবো। আপনারা উদাহরণ আসছে না, আমি ভাবুন একটা দেশ, স্বাধীন দেশ, 75 বছরের সংবিধান দিবস, আজকে 75তম সংবিধান দিবস, 75তম স্বাধীনতা দিবস আমরা 2022-এ অতিক্রম করে এসেছি। আপনি ভাবতে পারেন সেখানে সুপ্রিম কোর্টকে এখনও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কেন মুসলিম তকমাটা থাকবে না সেই নিয়ে, মানে যাতে না থাকে তার জন্য মামলা হয়েছিল, শেষ পর্যন্ত সেটাকে খারিজ করে দেওয়া হয়েছিল। আমি বলছি দুর্ভাগ্য এটা যে বিজেপি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুসলিম শব্দটাকে গুরুত্ব দিয়েছে, কিন্তু বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের হিন্দুটাকে কিন্তু গুরুত্ব দেয়নি। খুব দুর্ভাগ্যজনক। দেশটা কোন দিকে যাচ্ছে, আমরা কোথায় যাচ্ছি? এটা তো বহুত্ববাদের দেশ, বহু মানুষের স্বর। আমাদের দেশের সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ভাবুন তো, আজকে এই যে ওয়াকফ সম্পত্তির নিয়ে যে সংশোধনী বিল 2024-এ আসছে, আগামী দিনে গোটা ভারতবর্ষের কাছে সবথেকে বিতর্কিত বিষয়, সবথেকে বড় ব্যাপার। এই ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত যে বিলটা, সেই সংশোধনীর মাধ্যমে গোটা ওয়াকফ সম্পত্তিটাকে হস্তগত করার চেষ্টা হচ্ছে। অর্থাৎ ওই যে আমরা হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে চলেছি। আমাদের 2024-এর জানুয়ারি মাসের 22 তারিখে যখন রাম মন্দির উদ্বোধন হলো, সেই রাম মন্দির উদ্বোধনের সময় নরেন্দ্র মোদী সেখানে গিয়েছিলেন। আমরা তো উদাহরণ দেখি না, যে যখন সোমনাথ মন্দিরের উদ্বোধন হয়েছিল নতুন করে, তখন পণ্ডিত নেহেরু শত অনুরোধ সত্ত্বেও সেখানে তিনি যাননি। এইটা ধর্মনিরপেক্ষ সংবিধানের নামে শপথ নিয়ে, এটা দখল নয়, এইটা দখল নয়। এই যে ওয়াকফ সম্পত্তি, আপনার ক্ষমতা আছে, ভারতবর্ষের এত বড় বড় মন্দির রয়েছে, এত ট্রাস্টি বডি রয়েছে, ক্ষমতা আছে, কেউ বলতে পারবে, আঙুল তুলে বলতে পারবে। আজকে বালাজি মন্দির বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো, হিন্দু প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোর এই ট্রাস্টি বডির দিকে প্রশ্ন তুলতে পারবে? সেগুলো সেন্ট্রালের হাতে নিয়ে আসা, স্টেটের হাতে নিয়ে আসার কোনো প্রচেষ্টা হতে পারবে? আপনি আজকে বাংলাদেশের কথা বলছেন, নিশ্চয়ই বাংলাদেশে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা। ইস্কনের মহারাজকে গ্রেপ্তার করা হয়েছে, তার জামিন হয়নি, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। কিন্তু এ তো হওয়ার ছিল। 1933 সালে আমাদের পণ্ডিত নেহেরু ট্রিবিউন পত্রিকা লিখেছিলেন যে একটা সাম্প্রদায়িকতা অন্য সাম্প্রদায়িকতার বিরোধী নয়। একটা সাম্প্রদায়িকতা অন্য সাম্প্রদায়িকতাকে আরও বৃদ্ধি করে, অর্থাৎ আরও বেশি করে হাওয়া পালে দিয়ে আরও বেশি করে। আমি বলছি দখল, কিসের দখলের কথা বলছেন? সম্পত্তি দখল, জমি দখলের অভিযোগ, বালি কয়লার অভিযোগ তুলছেন। আরে গোটা দেশটা দখল হয়ে যাবে।
দেশের সংস্কৃতির বদল হয়ে যাবে, সংবিধানের বদল হয়ে যাবে। হিন্দু রাষ্ট্রের দিকে আমরা যাত্রা শুরু করছি। এই ওয়াকফ বিলের মতো বিল যদি পাস হয়ে যায় আগামী দিনে, গোটা ভারতবর্ষের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা সম্পূর্ণ হাতের বাইরে চলে যাবে। আপনাকে আমি একদম শেষ পর্বে যে দুটো লাইন আছে, আমি সেই দুটো লাইন দিয়ে শুরু করতে চাইছি। যে আমরা 2022 সালে 75তম স্বাধীনতা দিবস অতিক্রম করে এসেছি। ক্ষুধা সূচকে এখনো আমাদের দেশ 125টা দেশের মধ্যে 111 নম্বরে। সারা পৃথিবীর, এটা আপনার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ইউএনওর যৌথ যে গবেষণা, সেই গবেষণায় সারা বিশ্ব জুড়ে 110 কোটি অতি দরিদ্র মানুষের সন্ধান পাওয়া গেছে সারা বিশ্ব জুড়ে। তার মধ্যে 24.40 কোটি মানুষ হচ্ছে ভারতবর্ষের মানুষ। এখনো শোনা যায় বেসরকারি মতে যে 20 কোটি মানুষ রাতের বেলা না খেয়ে শুতে যায়। আপনি রেউড়ি সংস্কৃতির কথা বলছেন, আপনি অনুদানের কথা বলছেন, আপনি অনুদানের বিরোধিতা করছেন, আপনি ডিএর কথা বলছেন। আরে ডিএ মানুষ 2 জন পায়, 100 জন মানুষের 2 জন ডিএ পায়। ডিএ পেলে আমিও পাবো, বা এখানে অনেকেই আছেন তারা ডিএ পাবো। কিন্তু যে 98 জন মানুষ পায় না ডিএ, তাদের কথাটা ভাবুন। মমতা বন্দ্যোপাধ্যায় কোন জিনিসটাকে গুরুত্ব দিয়েছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় যে সাধারণ মানুষের, একেবারে নিম্নবিত্ত মানুষ, সেই নিম্নবিত্ত মানুষের পাশে থাকতে চেয়েছেন। ডিএ বন্ধ হয়নি। আপনার গত বছরেই দুটো ডিএ দেওয়া হয়েছে। এই বছর যে চলছে, এই বছরে 2টো ডিএ দেওয়া হয়েছে। আপনি ডিএর কথা বলছেন, আপনি অনুদানের বিরোধিতা করছেন। আচ্ছা, গোটা ভারতবর্ষের যে ছবি, সেই ছবিটা তো আমরা পরিষ্কারভাবে দেখছি যে সাধারণ মানুষের হাতে অর্থ নেই। আজকে ধরুন কোভিড পিরিয়ডের সময় বারবার ধরে যে বিভিন্ন অর্থনীতিবিদরা, শৈবালবাবু আছেন নিশ্চয়ই, তিনি বলবেন যে বিভিন্ন অর্থনীতিবিদরা বারবার যে কথাটা বলেছিলেন সেটা কি, যে সাধারণ দরিদ্র মানুষের হাতে ক্যাশ ট্রান্সফার করতে হবে, টাকা তুলে দিতে হবে। পশ্চিমবঙ্গ পেরেছে। গত 3 বছরে 1 কোটি মানুষের জন্য হয়েছে জয় বাংলা প্রকল্প। আর এই মুহূর্তে 1,07,00,000 অ্যাকাউন্টে, কৃষক বন্ধু অ্যাকাউন্টে 2,900 কোটি টাকা জমা পড়ছে এই বছরের দ্বিতীয় কিস্তি। মানুষের পাশে আছে। আমি একটা ঘটনার কথা উল্লেখ করব। এই ঘটনার কথা আমি আগেও বলেছি এখানে। 2016 বিধানসভা নির্বাচনের সময় রামপুরহাটে আশিস বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি প্রচারে বেরিয়েছিলেন। সেই প্রচার বেরোনোর সময় একটি অত্যন্ত বাচ্চা ছেলে, স্কুলে পড়া একটি ছেলে, ক্লাস 8-এ পড়ে জানা গেল, সেই ছেলেটি আশিসবাবুকে প্রশ্ন করেছিল যে এই নির্বাচনে কি হবে, মমতা বন্দ্যোপাধ্যায় কি জিততে পারবেন শেষ পর্যন্ত? তা আশিসবাবু একটু অবাক হয়েছিলেন যে তুমি তো একেবারে ছোট ছেলে, এখনো ভোটাধিকার হয়নি তোমার, তা তুমি মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে কি জিতবে না এটা নিয়ে তোমার কোনো এত ঔৎসুক্যের কারণ কি? তোমার বাবা মা নয় তারা ভোটার, তারা এটা নিয়ে ভাবতে পারেন। তার ছেলেটি বলেছিল যে আমি এখন ক্লাস 8-এ পড়ি, এবছর ক্লাস থেকে পাশ করলে আগামী বছর ক্লাস 9-এ যাব, ওই সবুজ সাথী সাইকেলটা 9-এ পাবো গিয়ে। মানুষের হাতে টাকা তুলে দেওয়াটা প্রয়োজন, এটা কোনো আমাদের তো এই প্রশ্নটা তো অবশ্যই আমরা করতে পারি। আমরা 75তম স্বাধীনতা দিবসের পরে আজকে 2007-8 সালে এসে আমরা খাদ্য অধিকার আইন পাশ হয়েছে দেশে, এটা খুব আনন্দের না, এটা লজ্জার। 2007-8 সাল নাগাদ খাদ্য সুরক্ষা আইন পাশ হয়েছিল আমাদের দেশে। 1947-এ আমরা স্বাধীন হয়েছি। তাহলে আমাদের যে 140 কোটি মানুষ, সেই 40 কোটি মানুষের খাদ্যের যে ন্যূনতম যে অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষার কথা পড়ে যাব। গোটা স্বাস্থ্য ব্যবস্থা যেহেতু আরজি কর নিয়ে প্রশ্নের মুখে পড়ে গেছে, তাহলে এই যে 140 কোটি মানুষের জন্য খাদ্য সুরক্ষার যে ব্যাপারটা, সেই খাদ্য সুরক্ষার ব্যাপারটাকে আমরা গুরুত্ব দেবো কি দেবো না? তাদের হাতে খাদ্য পৌঁছে দিতে হবে কি হবে না? কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন। পার্থক্য রয়েছে তো। মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো প্রতিশ্রুতি দেন নির্বাচনের আগে, সেই নির্বাচনের আগের প্রতিশ্রুতি পুরো নয়। 2021-এর নির্বাচনের আগেই প্রতিশ্রুতি ছিল লক্ষ্মীর ভাণ্ডার চালু হবে। নির্বাচন হওয়ার পর প্রথম যে মন্ত্রিসভার বৈঠক হয়েছিল তাতে পাশ হয়েছিল। দুয়ারে রেশন পাশ হয়েছিল। অনেক আপত্তি সত্ত্বেও মঙ্গল থেকে শুক্রবার এখনো দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চলছে। তাহলে অনুদানের যে ব্যাপারটা, সেই অনুদানের ব্যাপারটাকে অনুদানের দৃষ্টিভঙ্গিতে আমরা দেখব কেন? সাধারণ মানুষের কাছে, নিরন্ন মানুষের কাছে তাদের খাদ্যটা পৌঁছে দেওয়া, তাদের ন্যূনতম সুরক্ষার বন্দোবস্ত করা, আবাস যোজনা, বাংলা আবাস যোজনা, কত কথা। আমি বলছি তো যে বিজেপির এই 6-0 ফলে কিছু হয়নি, তাদের ওপর কোনো প্রভাব পড়েনি।
শনিবার রেজাল্ট বেরিয়েছে, সোমবার বাস ভাড়া করে তারা সিনেমা দেখতে গেছে। সবরমতী রিপোর্ট, ভালো কোনো ছবি হলে এন্টারটেনমেন্টের ছবি হলে আমি বুঝতাম। সবরমতী রিপোর্ট একটা প্রোপাগান্ডা ছবি, অর্থাৎ ওই হিন্দু মুসলিমে ভাগাভাগি করা। আবার সেই সবরমতী 2002-এর ইনসিডেন্টটাকে টেনে এনে আবার যদি বাংলা জুড়ে আরও একটা কিছু করা যায়, বেলডাঙ্গা মডেল থেকে নানা কিছু করা যায়। ফলে যারা পশ্চিমবঙ্গের বুকে রাজনীতি করছে, সজল তো অনেকদিন রাজনীতি করছে, সজল তো শুধু বিজেপি জয়েন করার আগে থেকে অনেক রাজনীতি করে, পরিচিত মুখ যথেষ্ট। পশ্চিমবঙ্গের বুকে বিজেপি রাজনীতি করছে, পশ্চিমবঙ্গের এমএলএ এমপিরা তারা দিল্লির টাকা যাতে না আসে তার চেষ্টা করছে। আপনি ভেবে দেখুন, আমি পশ্চিমবঙ্গে রাজনীতি করব, পশ্চিমবঙ্গ থেকে 2019-এ 18 জন সাংসদ ছিল, এখন কমে 12 জন হয়েছে। তাহলে তাদের মূল লক্ষ্য কী হবে? দিল্লি থেকে আরও বেশি টাকা পয়সা নিয়ে আসা, সাধারণ মানুষের পাশে থাকা। তবে তো সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। গোটা বিরোধীদের যে জায়গাটা, এই যে বারবার ধরে প্রসঙ্গ আসছে না যে কে কতটা ছেড়েছে, কংগ্রেসের এখনো সিপিএম প্রেম যায়নি। ওরা বলছে যে বামেদের আমলে নাকি বিরোধী রাজনীতি করার স্কোপ ছিল, তখন মার খেয়েছিলেন অনেকে। 55,000 রাজনৈতিক হত্যাকাণ্ড এমনি ঘটেনি। তাহলে যে বিরোধী স্পেস যেটা রয়েছে, বিরোধীদের বিরোধিতা করার যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা তো দখল হয়ে গেছে। সেটাও তো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। আজকে 2016 8ই নভেম্বর নোটবন্দি ঘোষণা হওয়ার পর প্রথম যে সর্বভারতীয় নেত্রী বিরোধিতা করেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তখন বাকি সব ক্যালকুলেটর নিয়ে বসেছিলেন, কি হলে কি হতে পারে। এটা তো অস্বীকার করলে হবে না। আপনি আরজিকর ইস্যুতে, আরজিকরের কথা দু একবার হয়েছে, আরজিকরের ইস্যুতে আপনার আপত্তি থাকতে পারে, আপত্তি আমাদেরও আছে। আরজিকরের ঘটনা কখনো সমর্থনযোগ্য না, সেই ঘটনা যাতে না হয় তার চেষ্টা করতে হবে। কিন্তু আরজিকরকে সামনে রেখে যে ঘটনাগুলো ঘটলো, যে 14 তলার কথা অনির্বাণ বলছেন, 14 তলা দখলের কথা, বা যেভাবে বিনীত গোয়েলকে ওই সিদ্ধারা উপহার দিয়ে আসা হলো, আরে সিদ্ধারা তো আমরাও দেখেছি মশাই। বামফ্রন্টের আমলে কীরকম স্বাস্থ্য ব্যবস্থা ছিল তার ছবি বামফ্রন্ট আমলের বহু লোক লিখে গেছেন। তারা ডক্টর অনিরুদ্ধ কর তার অকপটে গ্রন্থ 2010 সালে তিনি রিটায়ার করেছেন, স্বাস্থ্য দপ্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদাধিকারী, 33 বছর স্বাস্থ্য দপ্তরে গিয়েছেন। এই অকপট গ্রন্থটা পড়বেন, সেই গ্রন্থের প্রতিটি পাতায় দেওয়া আছে যে কিভাবে স্বাস্থ্যক্ষেত্রে অরাজকতা ছিল। 20 বছর সেখানে তিনি বলছেন যে 20 বছরে কোনো নিয়োগ হয়নি। কোথায়? আপনি সমালোচনা করুন না, এই ঘটনার সমালোচনা করুন, এর সঙ্গে রাজনীতি জড়াবেন কেন? প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে আমরা রাজনীতিটা করছি, যেটা বিরোধিতা যে করছি, সেই বিরোধিতা তো শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, আর শুধু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সেটা নয়। পজিটিভ রাজনীতি করুন। আপনার বিরোধী স্পেসটাও তো মমতা বন্দ্যোপাধ্যায় দখল করে নিয়েছেন। তিনি তো এখনো শিক্ষা দিয়ে যাচ্ছেন যে অ্যাকচুয়ালি বিরোধী বলতে কি বোঝায়, বিরোধীদের আন্দোলন কিভাবে করা উচিত, তিনি তো বারবার ধরে শিক্ষা দিচ্ছেন। তাহলে এই রেজাল্টটা তো আনএক্সপেক্টেড না। ঠিক আছে, আমি ধরছি 6টাতে রেজাল্ট, 6টার মধ্যে 5টা তৃণমূল কংগ্রেসের ছিল, একটা মাদারি আর বিজেপির ছিল। আরে আপনারা যে জিততে পারবেন না এটা অমিত শাহ বুঝে গেছিলেন। কদিন আগে এসে অমিত শাহ প্রসঙ্গেই কথাই বলেননি, 26-এর কথা বলে গেছিলেন, জানতেন যে ক্ষমতা নেই। আরে যারা শনিবার ভোটে হেরে সোমবার একটা ওই প্রোপাগান্ডা ফিল্ম দেখতে যায় বাস ভাড়া করে, হ্যাঁ, তারা আজ যাই হোক পশ্চিমবঙ্গে রাজনীতি করার জন্য আসেনি, মাঠে দাঁড়িয়ে থাকার জন্য আসেনি। তারা শুধু প্রচারের আলোতে থাকবে, শুধু বিবৃতি দেবে, গরম গরম বিবৃতি দেবে, এটার মধ্যে দিয়ে সীমাবদ্ধ থাকবে। ফলে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন যেটা আসছে, সেই প্রশ্নটা মূল জায়গা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি অনুদান রাজনীতির বিরোধিতা করছেন, কিন্তু অনুদানের রাজনীতির প্রয়োজনীয়তাটা অনুভব করতে হবে। কোনটা আগে করবেন? আপনার কাছে প্রায়োরিটিটা কার হবে? যারা খেতে পাচ্ছে না তাদের দেখবেন, না যাদের 1000 টাকা আরো বৃদ্ধি হলে, ডিএ বৃদ্ধি হলে তাদের এটা 80,000 থেকে 81,000-এ পৌঁছবে, তাকে দেখবেন? 1.5 লক্ষ কোটি টাকার বেশি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওনা পশ্চিমবঙ্গ সরকারের, টাকাটা কোত্থেকে আসবে? চুরি তো সব জায়গায় হয়, এই তো বললাম তো, আসামের কথা উল্লেখ করলাম, একাধিক এরকম ঘটনা আছে। তাই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরোধী পক্ষের যে অবস্থান, সেই অবস্থান যদি আদৌ বদল না হয়, তাহলে 26-এ যেটা বলছে অনির্বাণ, ভুল কথা কিছু বলছে না। তৃণমূলের আসনটা কোথায় গিয়ে পৌঁছবে তখন দেখে নেবেন। ধন্যবাদ, নমস্কার।